আমরা তাইলে এই জায়গা থেকে শুরু করি আজকে। কম্পিউটার সিস্টেম অপারেশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে তার যে বিভিন্ন আপনার কম্পোনেন্ট গুলো, সেটা হতে পারে সিপিইউ, ডিস্ক কন্ট্রোলার, ইউএসবি কন্ট্রোলার বা গ্রাফিক্স অ্যাডাপ্টার। এই সবগুলা হচ্ছে কম্পোনেন্টই একটা বাস কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকে মেমোরির সাথে। সো মেমোরি আসলে অ্যাক্সেস করে আমাদের কম্পিউটারটা কাজ করে থাকে। সো এই মেমোরি অ্যাক্সেস করার সময় আলটিমেটলি এই যে আমাদের বাস কানেকশন আছে, এই বাস কানেকশনের ফর এক্সাম্পল আপনি মাউস থেকে বা আপনি আপনার কিবোর্ড থেকে একটা সিগন্যাল দিচ্ছেন বা কোনো একটা কিছু প্রেস করতেছেন, তো এই যে সিগন্যাল দিচ্ছেন ইনপুট সিগন্যাল, সেটা কিন্তু শুরুতে এই ইউএসবি কন্ট্রোলারের এখানে একটা বাফার থাকে। বাফার মানে হচ্ছে সে একটা স্টোরেজ, এবং এটা হচ্ছে স্টোরেজের স্মলেস্ট ইউনিট। এটা খুবই সার্টেন সময়ের জন্য হোল্ড করে রাখতে পারে আপনার কোনো একটা সিগন্যালকে। এবং এই লোকাল বাফার আসলে হোল্ড করে রাখার পরে সে দেখে বাসের মধ্যে আসলে এই মুহূর্তে অন্য কোনো ডাটা আছে কিনা বা বাসটা ফ্রি কিনা। ইয়েস, বলেন, কেউ কিছু বললেন? এই আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম যে আমরা যখন ইনপুট হচ্ছে কোন একটা সিগন্যাল দিচ্ছে আমাদের কিবোর্ড থেকে বা মাউস থেকে, সেটা কিন্তু আমাদের বাফারে যাচ্ছে এবং সেই বাফার হচ্ছে বাফার থেকে আমাদের মেমোরিতে আসা বা মেমোরি থেকে আবারও হচ্ছে আমাদের আউটপুটে যাওয়ার আগে এই বাসের মধ্যে ওই টাইম অন্য কোনো সিগন্যাল আছে কিনা বা অন্য কোনো কিছু রানিং অবস্থা আছে কিনা সেটা কিন্তু চেক করা হয়। এবং সেটা চেক করার পরে যদি দেখা যায় যে বাস হচ্ছে ফ্রি, তখনই কিন্তু বাফার থেকে ওই সিগন্যালটা পাস হয়ে মেমোরিতে আসে বা কাজটা হয় আর কি। তো আলটিমেটলি আমাদের এই যে আমরা বাসের মধ্যে চেক করতেছি সেগুলো হচ্ছে আমাদের সিগন্যাল, এবং মেমোরিতে সেই জিনিসগুলো যাচ্ছে সেটাকে সাইকেল হিসাবে আমরা চিন্তা করতেছি। তো এই প্রসেসগুলো কন্টিনিউ করে আলটিমেটলি আমাদের কন্ট্রোলারের সাথে আমাদের ডিভাইসটা, আমাদের অপারেটিং সিস্টেমটা কানেক্টেড থাকতেছে এবং সে অনুযায়ী কাজ করতেছে। আমি একটু কুইক যাই। কম্পিউটার সিস্টেম অপারেশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে ইন্টারাপ্ট, মেইনলি এখানে যেমন প্রথমে বলা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস এন্ড দ্য সিপিইউ ক্যান এক্সিকিউট কনকারেন্টলি। মানে আলটিমেটলি এই স্লাইডে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই পিকচারের ডেসক্রিপশন। অর্থাৎ আমাদের ইনপুট আউটপুট ডিভাইস বা সিপিইউ যদি কোনো কিছু, সিপিইউ হচ্ছে আমাদের কাজগুলোকে এক্সিকিউট করতে পারে কনকারেন্টলি, এবং সেক্ষেত্রে প্রতিটা ডিভাইস কন্ট্রোলারের ক্ষেত্রে হচ্ছে পার্টিকুলার ডিভাইস টাইপ থাকে। যেমন এখানে যে কন্ট্রোলার গুলা বলা আছে, প্রতিটা কন্ট্রোলারের জন্য কিন্তু একটা ডিভাইস, আলাদা করে ডিভাইস টাইপ আছে, এবং সেগুলো হচ্ছে লোকাল বাফারের কথা আমি একটু আগে যেটা বললাম, যে লোকাল বাফারের কাজ হচ্ছে আপনার ওই সিগন্যাল গুলাকে হোল্ড করা ফর সার্টেন পিরিয়ড, যাতে যে বাস সিস্টেম আছে সেটা হচ্ছে ফ্রিলি আমরা হচ্ছে ডাটাগুলো ট্রান্সফার করতে পারি। এন্ড হচ্ছে লাস্টে হচ্ছে ওই যে আমাদের বাফার আসলে চেক করে ডাটাটাকে পাস করে, এই পাস করার মুহূর্তটাকে বলা হচ্ছে আসলে ইন্টারাপ্ট। অর্থাৎ ইন্টারাপ্ট আলটিমেটলি আপনার যদি বাসের মধ্যে একই টাইমে আদার সিগন্যাল থাকে, সেই সিগন্যাল গুলাকে সিগন্যাল থাকার কারণে কিন্তু আমরা বাফার থেকে ওই ডাটাটা পাঠাতে পারতেছি না। মনে করেন যে আমি এখন আমার এই এখানে হচ্ছে আমি এট এ টাইম আমি দুইটা সিগন্যাল পাঠালাম, ধরেন মাউস থেকেও ক্লিক করলাম, কিবোর্ড থেকে একটা কি প্রেস করলাম। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা প্রথমে আমি সিগন্যাল দিচ্ছি, সেই প্রথম সিগন্যালটা কিন্তু আগে বাস দিয়ে ওই কন্ট্রোলার দিয়ে পাস হবে, এবং পরের সিগন্যালটা কিন্তু হচ্ছে আমাদের বাফারের মধ্যে থাকবে। আগের সিগন্যালটা পাস হওয়ার পরে পরের সিগন্যালটা আলটিমেটলি যাবে। সো পরের সিগন্যালটা যাওয়ার যেহেতু একই সময় দিচ্ছি, পরের সিগন্যাল তাহলে হোল্ড হচ্ছে কিভাবে, পরের সিগন্যালটা আসলে ইন্টারাপ্ট হচ্ছে। প্রথম সিগন্যালটা পাস হবে, ওই সময়টা থেকে যখন আবার পরের সিগন্যালে যাচ্ছি, এই মাঝখানে যে সময়টা সেটা হচ্ছে সেই ইন্টারাপ্টের মাধ্যমে কন্টিনিউ করতেছে। ইন্টারাপ্ট সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো পরবর্তীতে। আসলে ইন্টারাপ্টের মাধ্যমেই আমাদের অপারেটিং সিস্টেমগুলো কাজ করে। পুরো অপারেটিং সিস্টেমটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন, অর্থাৎ একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে আরেকটা প্রসেস হচ্ছে আমরা এক্সিকিউট করতেছি বেসড অন আওয়ার ইনপুট। সেখানে হচ্ছে কমন ফাংশন ইন্টারাপ্টের কিছু কমন ফাংশন বলা হচ্ছে, যেমন ইন্টারাপ্ট হ্যান্ডলিং একটা হচ্ছে, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম প্রিজার্ভ দ্য স্টেট অফ দ্য সিপিইউ বাই স্টোরিং রেজিস্টার্স এন্ড দ্য প্রোগ্রাম কাউন্টার। ওই যে বললাম যে আমরা বাফারের কথা, সেই বাফারের টাইপের আরেকটা জিনিস হচ্ছে রেজিস্টার, যে হচ্ছে আসলে আপনার সিগন্যাল গুলোকে হোল্ড করতে পারে সিপিইউর মধ্যে। এন্ড এখানে ছিল প্রোগ্রাম কাউন্টার থাকে। প্রোগ্রাম কাউন্টার এই কারণে, যদি আপনার মাল্টিপল প্রোগ্রাম আসে বা মাল্টিপল সিগন্যাল আসে, সে কয়টা সিগন্যাল আসে সেটা হচ্ছে কাউন্ট করে রাখে এবং ওয়ান বাই ওয়ান সেগুলোকে পাস করার ট্রাই করে। এবং এক্ষেত্রে সেপারেট সেগমেন্টস অফ কোড ডিটারমাইন হোয়াট অ্যাকশন শুড বি টেকেন ফর ইচ টাইপ অফ ইন্টারাপ্ট। কারণ আপনার যখন সিগন্যালগুলো দিচ্ছেন এক এক ধরনের সিগন্যাল হতে পারে। সো মাল্টিপল টাইপের সিগন্যাল গুলাকে আসলে কোনটা কি ধরনের হবে সেটা আসলে ইন্টারাপ্ট মানে আপনার হচ্ছে ডিফাইন করে দেয়, এবং তার উপর বেস করে হচ্ছে আলটিমেটলি আমাদের প্রোগ্রামগুলো। এবং এখানে
ইন্টারাপ্ট হ্যান্ডলার যেটা ওইটা আলটিমেটলি কাজগুলোকে ফিনিশ করে। এবং এক্ষেত্রে দুই ধরনের ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং একটা হচ্ছে সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট। তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেটা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে যখন প্রয়োজন, অর্থাৎ আমরা যে হার্ডওয়্যার কম্পোনেন্ট থেকে যে আমরা সিগন্যাল গুলো পাঠাচ্ছি তার উপর বেস করে এটা হচ্ছে কাজ করতেছে। এবং সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট যেটা হচ্ছে সফটওয়্যার থেকে কোনো ধরনের যদি মানে অকারেন্স তৈরি হয় বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, সেই ধরনের জিনিসগুলো আসলে সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট থেকে কাজ করে। যেমন আপনার ধরেন আমরা যদি 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে ডিভাইড করি, সেটা কিন্তু এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। সো এটা কিন্তু একটা সফটওয়্যার ইন্টারাপ্টের বা সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টের একটা অংশ। এই ধরনের এরর যদি থাকে, যেটা হচ্ছে সফটওয়্যার থেকে ক্রিয়েট হচ্ছে, সেই সব জিনিসগুলো আর কি বোঝানো হচ্ছে। আচ্ছা, সো আমি একটু কুইক যাচ্ছি আসলে, যেহেতু অনেকগুলো টপিক। দেন হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে হ্যান্ড রেজ করেন কোনো টপিকে। ইন্টারাপ্ট ভেক্টর, ইন্টারাপ্ট ভেক্টরের ক্ষেত্রে সালমা কিছু বলবেন? না স্যার। আচ্ছা, ওকে। সো এবার আসি হচ্ছে আমরা ইন্টারাপ্ট ভেক্টর। ইন্টারাপ্ট ভেক্টর হচ্ছে যে আমাদের যে ইন্টারাপ্ট সার্ভিস গুলো থাকে বা ইন্টারাপ্ট গুলো, সেগুলো আসলে রুটিন ওয়াইজ কাজ করতেছে। যেহেতু যে বললাম যে মাল্টিপল যখন থাকে, প্রোগ্রাম কাউন্টার বলে একটা জিনিস আছে, সেই প্রোগ্রাম কাউন্টার আলটিমেটলি হচ্ছে আমাদের এই কোনটার পর কোনটা হবে সেটা ডিফাইন করে দেয়। সো সেই বেসিস আসলে এখানে একটা ইন্টারাপ্ট ভেক্টর থাকে। এবং একটা কথা আমরা শুরুতেই বলছিলাম যে পুরো ইন্টারাপ্ট অপারেটিং সিস্টেম হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন, অর্থাৎ ইন্টারাপ্টের উপর বেস করে আলটিমেটলি আমাদের অপারেটিং সিস্টেমটা কাজ করে থাকে। একটা প্রসেস আসবে, সেটা ইন্টারাপ্ট, আরেকটা প্রসেসকে যদি আমরা এক্সিকিউট করতে চাই, তাহলে আগেরটাকে আমরা ইন্টারাপ্ট করে সেখানে হচ্ছে পরের প্রসেসের বাফার থেকে সিগন্যাল যাবে এবং সে অনুযায়ী কাজ করবে আর কি, এটাই বোঝানো হচ্ছে। দেন হচ্ছে আমাদের ইনপুট আউটপুট স্ট্রাকচার। ইনপুট আউটপুট স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, আফটার ইনপুট আউটপুট স্টার্টস কন্ট্রোল রিটার্নস টু ইউজার প্রোগ্রাম অনলি আপন ইনপুট আউটপুট কমপ্লিশন। অর্থাৎ আমরা যখন ইনপুট আউটপুট বা কোন একটা সিগন্যাল পাঠাচ্ছি ইনপুট থেকে অথবা আউটপুট ডিভাইস থেকে, সেটা কাজ করার যখন শুরু করে, অর্থাৎ বাফার থেকে যখন সিগন্যালটা চলে যায়, সিগন্যালটা চলে যাওয়ার পরে সেটা যখন কমপ্লিট হয়ে হলে কিন্তু একটা সিগন্যাল রিটার্ন আসে, যেটাকে আমরা অ্যাকনলেজমেন্ট হিসাবে চিন্তা করতে পারি, যেটা হচ্ছে প্রোগ্রামটা কমপ্লিট, যাতে আমাদের যে প্রোগ্রাম কাউন্টার যেটা ছিল সেটা যাতে এখান থেকে রিলিজ পায়, এবং সেই জিনিসটা যাতে আমরা একদম বাসের বিষয় যেটা ছিল, যে বাস কানেকশন দিয়ে মেনটেন করতেছে, ওইটা যদি ফ্রি হয়ে যায়, ওটা ফ্রি করে দিব। অর্থাৎ আমাদের বাফার বুঝবে এই মুহূর্তে বা মানে আমাদের বাসের মধ্যে কোনো কাজ হচ্ছে না। অনেকের কাছে ব্যাপারটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আমি যদি একটু এই জায়গাটা একটু বলি, ধরেন এখানে দুইটা ডিভাইস কানেক্টেড একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়্যার দিয়ে। এটা কিন্তু আমি একটা প্রাইমারি নলেজ আপনাকে দিচ্ছি আর কি, রিলেভেন্ট একটা ইনফরমেশন, যেটা হচ্ছে বাসের ক্ষেত্রে আমি যেটা বলে আসতেছিলাম বারবার। তো ধরেন এখানে হচ্ছে মেমোরিটাকে অ্যাক্সেস করবে এই দুইটা ডিভাইস। তো এখানে হচ্ছে আপনার প্রোগ্রাম কাউন্টার একটা আপনি ইনপুট দিলেন, ইনপুটটাকে হচ্ছে এখানকার যে লোকাল বাফার সেটা হোল্ড করবে, হোল্ড করার পর দেখবে এই যে আপনার বাস আছে, এই বাসে এই মুহূর্তে কোনো সিগন্যাল এই মুহূর্তে রানিং অবস্থায় আছে কিনা। যদি রানিং থাকে তাহলে বাফার সেটাকে হোল্ড করে রাখবে, এবং যদি এখানে কোনো সিগন্যাল না থাকে তাহলে কিন্তু বাফার সেটাকে আপনার হচ্ছে ওয়্যারের মধ্যে বা বাসের মধ্যে সেটাকে ট্রান্সফার করে দিবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনার মেমোরিতে আসার কথা মেমোরিতে আসবে। তো মেমোরিতে আসার পরে মেমোরিতে যখন কাজটা সেখান থেকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল যাবে এই বাফারের কাছে। সো সিগন্যালটা যখন এখান থেকে আবার রিটার্ন হয়ে আসবে, তখনই কিন্তু বাফার বুঝে যাবে যে এই ওয়্যারের মধ্যে আসলে এই মুহূর্তে আর কোনো সিগন্যাল নেই, কারণ তার কাছে অ্যাকনলেজমেন্ট চলে আসছে। একটু আগে সে যে সিগন্যালটা পাঠাইছিল সেই সিগন্যালটা ডান, কমপ্লিট। সো এইভাবে আলটিমেটলি এই জিনিসটাকে আমরা এখানে বলার ট্রাই করতেছি। আশা করি এক্ষেত্রে কিছুটা হলো ক্লিয়ার হয়েছেন। দেন এখানে আসলে ইনপুট আউটপুট স্টার্ট যে কন্ট্রোল করে, কন্ট্রোল রিটার্ন করার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সিস্টেম কল আর একটা হচ্ছে ডিভাইস স্ট্যাটাস টেবিল। সো সিস্টেম কলের ক্ষেত্রে রিকোয়েস্ট টু দা ওএস টু অ্যালাউ ইউজার টু ওয়েট ফর ইনপুট আউটপুট কমপ্লিশন, অর্থাৎ ওই যে আপনার সিস্টেম কল যখন আপনার করা হচ্ছে, সে আসলে ওয়েট করে যাতে আপনার ওই যে ইনপুট আউটপুটের যে সিগন্যালটা সেটা অ্যাকনলেজমেন্টটা যেন আসে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট আসা পর্যন্ত সে আলটিমেটলি ওয়েট করে। যদি অ্যাকনলেজমেন্ট পেয়ে যায় তাহলে সে ধরে নেয় যে ইনপুট আউটপুট কমপ্লিট হয়ে গেলে কিন্তু সে তারপরে সিস্টেম কলের এক্সিকিউশনটা স্টার্ট করে। আচ্ছা, দেন হচ্ছে ডিভাইস স্ট্যাটাস টেবিল কন্টেন্স এন্ট্রি অফ ইচ ইনপুট আউটপুট ডিভাইস টাইপ অ্যাড্রেস এন্ড স্টেট। অর্থাৎ ওই যে আমি তো একটু আগে যে চিত্র আপনাকে দেখালাম, সেখানে কিন্তু একটা ডিভাইস থেকে আপনার মেমোরি অ্যাক্সেসের বিষয়টা বুঝাইছে। এখন যখন মাল্টিপল ডিভাইস মানে মাল্টিপল কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলারে কিন্তু সিগন্যাল সবাই বুঝতে হবে, কারণ
আমি যদি আপনার একটু আগে যে চিত্রটা এখানে দেখাই, ধরেন এইটা যে সিগন্যাল পার্ট আছে সেটা কিন্তু সে অ্যাকনোলেজমেন্ট যদি সে একাই পায়, তাহলে এখান থেকে যদি আমরা কোন একটা সিগন্যাল পাঠাতে চাই এই জায়গা থেকে, তাহলে এট এ টাইম এখানে কিন্তু অ্যাক্সেস চলতেছে। এখন সে যদি না জানে যে এখানে বাফারে হচ্ছে, এখানে বাসে হচ্ছে অলরেডি বিজি আছে, বাসে হচ্ছে সিগন্যাল ট্রান্সফার হচ্ছে, তাহলে কিন্তু সেও তার পাঠিয়ে দিবে, তাহলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই প্রতিটা কন্ট্রোলারই কিন্তু হচ্ছে আপনার এই যে সিগন্যাল গুলা সেগুলার একটা হচ্ছে জিনিস, ডিভাইস টেবিল যেটা, এটা দ্বারা আসলে জিনিসগুলো হোল্ড করে রাখবে, যেখানে প্রতিটা সিগন্যালের হচ্ছে টাইপ, অ্যাড্রেস এবং স্টেটটা মেনশন করা থাকবে। স্টেট বলতে আসলে সে এখন কোন অবস্থায় আছে, আপনার সিস্টেম প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে সেখানে অ্যাকনলেজমেন্ট আসবে, এবং এও বুঝবে যে এখান থেকে একটা প্রসেস গেছিল এবং সেটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন্স বাস ক্লিয়ার। সো তাইলে এই জিনিসটা মেনটেন করার কারণে যেটা হচ্ছে যে ক্ল্যাশটা হচ্ছে না, মানে সিগন্যাল এট এ টাইম মাল্টিপল সিগন্যাল এসে আপনার বাসের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতেছে না। সো এই জিনিসগুলো আসলে ইনপুট আউটপুট স্ট্রাকচার যেটা আসলে ডিফাইন করে দেয় অপারেটিং সিস্টেম। আমরা আরেকটু সামনে যাই, এবার আসি আমরা হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার। এটা আপনাদের কাছে পরিচিত মনে হবে। স্টোরেজ স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে আমাদের মেইন মেমোরি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের র্যাম, র্যান্ডম অ্যাক্সেস যেটাকে আমরা ভলাটাইল বলে থাকি। ভলাটাইল মানে হচ্ছে যে মানে যেখান থেকে মেমোরি গুলা, ডাটা গুলা মুছে যায় বা টেম্পোরারিলি থাকে। যেমন আমরা যখন একটা কম্পিউটার অন করার পরে আমরা যে কাজ করতেছি, কাজগুলো কিন্তু আমাদের র্যামে চলে আসছে, অর্থাৎ রানিং কাজগুলো কিন্তু র্যামে থাকে। আর আপনার যেগুলো ইনস্টল করেন, ফর এক্সাম্পল আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছেন, ইনস্টল করলে কিন্তু সেটা সেকেন্ডারি স্টোরেজে আপনি ইনস্টল করেন, বাট ওইটা যখন ক্লিক করে ওপেন করেন, ওই ওপেন করার মুহূর্তে সে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ থেকে সেটাকে লোড করে আপনার হচ্ছে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসে, এবং তার বেসিস হচ্ছে সেটাকে এক্সিকিউট করে থাকে। সো এটা হচ্ছে মেইন মেমোরি, যার বেসিসে আমাদের অপারেটিং সিস্টেমটা কাজ করে থাকে, বা সিপিইউ হচ্ছে যেখান থেকে ডাটাগুলা কালেক্ট করে থাকে ডিরেক্টলি। সো মেইন মেমোরির ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ভোলাটাইল, এন্ড সেকেন্ডারি স্টোরেজ যেটা হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ এটা হচ্ছে লং টাইম ডাটা রাখতে পারে। এখন এই সেকেন্ডারি স্টোরেজের মধ্যে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আছে, সলিড স্টেট ডিস্ক বা যেটাকে আমরা এসএসডি, রিসেন্টলি যেটা হচ্ছে অনেক বেশি পপুলার হচ্ছে বা অনেক বেশি অ্যাভেলেবল হচ্ছে, সলিড স্টেট ডিস্ক এসএসডি। আরো কিছু আছে যেটা হচ্ছে ক্যাশিং এবং ডিভাইস ড্রাইভার। সো এসএসডি, আচ্ছা ম্যাগনেটিক ডিস্কের বিষয় যেটা হচ্ছে আমরা আগে যেটা ইউজ করতাম, যে আমাদের হার্ড ডিস্ক, যেটা আমরা মানে স্টুডেন্টরা বা আপনারা যাদের পিসি আছে ডেস্কটপ, তাদের বেশিরভাগের ক্ষেত্রে হচ্ছে হার্ড ডিস্ক, সেটা আসলে ম্যাগনেটিক ডিস্ক। এবং এক্ষেত্রে একটা আপনার যে হার্ড ডিস্ক আছে সেটা হচ্ছে রিজিড মেটাল আর গ্লাস মেটাল প্লেট দ্বারা আসলে এটা কভার করা থাকে, এবং এর যে সারফেসটা এটা হচ্ছে লজিক্যালি ডিভাইডেড ইনটু ট্র্যাকস। এখানে বিভিন্ন ট্র্যাক থাকে, ট্র্যাক দ্বারা ডিভাইড করা থাকে, এবং এই ট্র্যাক গুলো আবার হচ্ছে মানে সাব ডিভাইডেড থাকে বিভিন্ন সেক্টরে, এবং এই ট্র্যাক এবং সেক্টরের আসলে কম্বিনেশনের মাধ্যমে এখানে কাজ করে আপনাদের ডাটাগুলো এখানে স্টোর করা হয়। এবং এক্ষেত্রে ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে আপনার তুলনামূলক একটু বেশি সময় নেয়, এবং এখানে আসলে ডিস্ক কন্ট্রোলার ডিটারমাইন করে থাকে যে লজিক্যাল ইন্টারাকশন বিটুইন দ্য ডিভাইস এন্ড দ্য কম্পিউটার, অর্থাৎ এই যে ডিস্ক কন্ট্রোলার সেই ডিফাইন করে যে আপনার কম্পিউটারের সাথে আপনার এই ম্যাগনেটিক ডিস্কের আপনার কমিউনিকেশন বা ইন্টারাকশনটা কিরকম হবে। তো ম্যাগনেটিক ডিস্কের পরে এখন সলিড স্টেট ডিস্ক যেটাকে এসএসডি বলা হচ্ছে, এটার জনপ্রিয়তা বা এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার কারণ হচ্ছে এটা ইন্টিগ্রেটেড সার্কিট অ্যাসেম্বল করে এটা কাজ করে থাকে, এবং এক্ষেত্রে এটা অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি কুইক কাজ করতে পারে, যেহেতু এখানে আসলে এই যে সারফেস আলাদা করে, সেই সারফেসের উপর আপনার যে এখানে কিছু মেকানিজম আছে, সেই মেকানিজম গুলা আপনার এই যে সার্কিটের মধ্যে চলে আসছে, একটা ইন্টিগ্রেটেড সার্কিট আপনার পুরো জিনিসটাকে হোল্ড করে রেখে দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনার কম সময়ে আপনি ডাটাগুলা হোল্ড করে রাখতে পারতেছেন। এবং দেন আছে কেশিং এর বিষয়টা হচ্ছে এটা অনেক সাইজে অনেক ছোট হয়ে থাকে, বাট এটা অনেক বেশি ফাস্টার, এটা এসএসডি থেকেও ফাস্টার, এবং এটা অনেক সময় আমরা সেকেন্ডারি স্টোরেজ থেকে আমরা সার্টেন অংশটাকে আমরা ক্যাশ হিসেবে নিয়ে সেটা মেইন মেমোরি হিসেবে কাজ করাতে পারি। দেন হচ্ছে ডিভাইস ড্রাইভার হচ্ছে এটা ইচ ডিভাইস কন্ট্রোলার টু ম্যানেজ ইনপুট আউটপুট। আসলে ডিভাইস ড্রাইভার গুলো আসলে ডিফাইন করে আপনাদের যে বিভিন্ন কন্ট্রোলার গুলো আছে, সেই কন্ট্রোলার গুলো কিভাবে কাজ করবে সে কাজ করার ধরন গুলা ডিফাইন করে দেয়, এবং তার নিজস্ব কিছু স্টোরেজ থাকে এবং সেই অনুযায়ী ওরা কাজ করে থাকে, এবং এক্ষেত্রে আসলে কন্ট্রোলার এবং কার্নেল মিলে এই জিনিসটা কন্টিনিউ করে থাকে। আমি একটু কুইক যাচ্ছি, আবারও বললাম, যারা একটু পরে আসতেছেন সমস্যা হলে। দেন এখানে আমরা দেখি স্টোরেজ গুলার যে স্পিড গুলা বা এটা আসলে হাইরার্কি কিরকম। স্টোরেজ স্ট্রাকচারের ক্ষেত্রে হাইরার্কি তিনটা জিনিসের উপর বেস করে করা হতে পারে, একটা স্পিড, কস্ট
এন্ড আরেকটা হচ্ছে ভলাটিলিটি এন্ড ক্যাপাসিটি। এখানে আচ্ছা, সো আমি যে জায়গায় ছিলাম যে আমাদের স্ট্রাকচার হচ্ছে তিনটা জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে স্পিড, কস্ট এবং ভলাটিলিটি বা এন্ড ক্যাপাসিটি। সো এই ক্ষেত্রে আপনাদের যে বিভিন্ন স্টোরেজের ডিভাইস, স্টোরেজ অর্গানগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে রেজিস্টার, ক্যাশ, মেইন মেমোরি, সলিড স্টেট, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক এবং ম্যাগনেটিক টেপস। তো এক্ষেত্রে আমরা যদি স্পিড এবং কস্ট হিসাব করি, তাহলে স্পিড এবং কস্টের পার্সপেক্টিভে আমরা ম্যাগনেটিক ডিস্ক থেকে যত উপরের দিকে যাব তত হচ্ছে তার প্রায়োরিটি বাড়বে। অর্থাৎ আপনার ম্যাগনেটিক টেপ থেকে আপনার অপটিক্যাল ডিস্কের স্পিড অনেক বেশি এবং এর কস্টটা হচ্ছে অনেক বেশি। কস্ট বলতে হচ্ছে পার ইউনিট কস্ট আর কি। সো ম্যাগনেটিক টেপস থেকে অপটিক্যাল ডিস্কের স্পিড বেশি এবং তার কস্টও বেশি পার ইউনিটের ক্ষেত্রে। সেখান থেকে অপটিক্যাল ডিস্ক থেকে ম্যাগনেটিক ডিস্কের হচ্ছে স্পিড এবং কস্ট বেশি। সেখান তার থেকে হচ্ছে সলিড স্টেট ডিস্ক যেটা এসএসডি, ম্যাগনেটিক ডিস্ক থেকে এসএসডি এর হচ্ছে স্পিড এবং কস্ট দুইটাই হচ্ছে বেশি। এসএসডি থেকে হচ্ছে মেইন মেমোরির বেশি, মেইন মেমোরি থেকে ক্যাশ, ক্যাশ থেকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার যদি পার ইউনিট আমরা হিসাব করি, পার ইউনিটের ক্ষেত্রে রেজিস্টার সবচেয়ে বেশি ফাস্টার এবং এটা সব অনেক বেশি কস্টলি তুলনামূলক অন্যগুলো থেকে। আবার যদি আমরা ক্যাপাসিটি এবং অ্যাক্সেস টাইমের হিসাব করি, অর্থাৎ এটা সাইজ কেমন হয় এবং এটা আসলে কতক্ষণ পর্যন্ত এটা হোল্ড করে রাখতে পারে বা এর অ্যাক্সেস টাইমটা কিরকম, সেটা যদি আমরা হিসাব করি তাহলে আবার কিন্তু সিনারিওটা উল্টে যাবে। অর্থাৎ রেজিস্টার থেকে কিন্তু ক্যাশের ক্যাপাসিটি বেশি হয়ে থাকে এবং এটা অ্যাক্সেস টাইম লঙ্গার। রেজিস্টার থেকে লঙ্গার হচ্ছে ক্যাশ, ক্যাশ থেকে একটু বেশি সময় ধরে আমাদের ডাটাগুলোকে হোল্ড করে রাখতে পারে বা এটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাশ থেকে বেশি হয়ে থাকে মেইন মেমোরির, মেইন মেমোরি থেকে হচ্ছে আসলে এসএসডি, আসলে ক্যাপাসিটি এবং অ্যাক্সেস টাইমটা বেশি। এখানে অ্যাক্সেস টাইম বলতে কিন্তু আপনি আবার গুলাই ফেলবেন, অ্যাক্সেস টাইম বলতে বোঝানো হচ্ছে ভলাটিলিটি, যেটা অর্থাৎ ওটা আপনার কতক্ষণ পর্যন্ত ডাটা হোল্ড করে রাখতে পারে, মানে তার হচ্ছে ডাটা ডাটা সিকিউরিটির ক্ষেত্রে তার মেয়াদের কথা বোঝানো হচ্ছে। ওকে, বারবার লগ ইন লগ আউট হচ্ছে। আচ্ছা, সো দেন হচ্ছে আপনাদের এসএসডি থেকে ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক এবং ম্যাগনেটিক টেপস এর ক্ষেত্রে ক্যাপাসিটি এবং অ্যাক্সেস টাইম। অর্থাৎ ম্যাগনেটিক টেপস এর হচ্ছে সবচেয়ে বেশি ক্যাপাসিটি থাকে, মানে অনেক সাইজ অনেক বেশি বড় হয়ে থাকে এবং সেক্ষেত্রে তার অ্যাক্সেস টাইমও সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ এসএসডি থেকে কিন্তু একটা খেয়াল করেন, এসএসডি থেকে কিন্তু আপনাদের যে ম্যাগনেটিক ডিস্ক গুলা বা হার্ড ডিস্ক গুলো যেগুলো আপনারা আগে ইউজ করতেন, তো সেগুলোর কিন্তু আপনার মেয়াদ বেশি, মানে ডাটা হোল্ড করে রাখার কিন্তু লম্বা সময় ধরে ডাটা হোল্ড করে রাখতে পারে। তো এটা হচ্ছে এখানে হাইরার্কি। আপনি খেয়াল করবেন পরীক্ষা যদি বা আপনাকে যখন প্রশ্ন করা হবে কোনটার বেসিসে আপনাকে হাইরার্কি জানতে চাওয়া হচ্ছে, আপনাকে যেটার বেসিসে জানতে চাওয়া হবে সেটার বেসিসে আর কি আনসার দিবেন। দেন হচ্ছে আমরা একটা মডার্ন কম্পিউটার সিস্টেম কিভাবে ওয়ার্ক বা কাজ করে তার যদি আমরা একটা গ্লিমস নেওয়ার ট্রাই করি। আচ্ছা, আমি এখানে একটা বলতে এই ফিগারটা একটু ভালো করে বুঝেন। এখানে যেটা বলা হচ্ছে যে একটা মডার্ন কম্পিউটার কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আমি মেইনলি যেটা প্রথমে আলাপ করবো সেটা হচ্ছে ডিএমএ নিয়ে, কারণ এখানকার সবগুলো কম্পোনেন্টের মধ্যে ডিএমএ টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ডিএমএ টা হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস এটা হচ্ছে একটা আসলে মেথড বলা যায় আপনার এটাকে, বা এটা একটা টুলস যেটা আপনার সিপিইউ কে বাইপাস করে, অর্থাৎ ডিরেক্টলি সিপিইউ তে না যেয়ে সে সিপিইউ কে বাইপাস করে আপনার মেইন মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আপনার কোনো একটা ডিভাইস হতে পারে, আপনার কোনো একটা ইনপুট ডিভাইস, অথবা হতে পারে আপনার কোনো একটা আউটপুট ডিভাইস, আদার্স কোনো ডিভাইস, অর্থাৎ সেই ডিভাইসের সাথে আপনার উইথাউট সিপিইউ ইন্টারাকশন আপনার সেই ডিভাইসটা ডিরেক্টলি মেইন মেমোরিটাকে অ্যাক্সেস করতেছে। এবং এই অ্যাক্সেস করার ক্ষেত্রে যে জিনিসটা হেল্প করে সেটাকে বলা হচ্ছে ডিএমএ, অর্থাৎ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা করার কারণ হচ্ছে সে আপনার কাজের স্পিড আপ করে দেয় বা আপনার হচ্ছে প্রসেসগুলোকে রান করার ক্ষেত্রে ইজি করে, টাইম কম লাগবে। এবং এই যে কাজগুলো করতেছে যে বাইপাস সিপিইউ কে বাইপাস করে আপনার কোনটা ডিভাইসের সাথে মেইন মেমোরিকে ডিরেক্টলি কানেক্ট করে দিচ্ছে তথ্য আদান প্রদান করা, অর্থাৎ ইনপুট আউটপুটের কাজটা সে কিন্তু করতেছে। ডিএমএ কিন্তু এখানে আসলে ইনপুট আউটপুটের কাজ করতেছে। আপনার ডিভাইস থেকে একটা ইনপুট হচ্ছে মেমোরিতে দিচ্ছে, অথবা মেমোরি থেকে কোনো একটা সিগন্যাল আপনার ডিভাইসে সে পাঠাচ্ছে উইদাউট সিপিইউ ইন্টারাকশন। এবং এই কাজটা করার জন্য একটা চিপের হেল্প নিয়ে থাকে, যে চিপটাকে বলা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, অর্থাৎ ডিএমএ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আলটিমেটলি এই কাজটা করে থাকে। সো এই কারণে আলটিমেটলি আমাদের যে মডার্ন কম্পিউটার গুলো সেগুলো অনেক বেশি ফাস্টার হয়ে থাকে বা অনেক বেশি
দ্রুত কাজ করতে পারে। তো এক্ষেত্রে এখানে দেখেন যে ডিভাইস থেকে মেইনলি যেটা হয়ে থাকে যে আপনার কোনো একটা ইনপুট আউটপুট রিকোয়েস্ট, সেটা কিন্তু আপনার সিপিইউ থেকে ডিভাইসের কাছে আসবে যে এই রিকোয়েস্ট আসছে, আপনি এই ইনপুটটা দেন, এবং সেখান থেকে কিন্তু ডাটা মানে উভয় দিকেই হতে পারে, অর্থাৎ আপনার সিপিইউ তেও যেতে পারে, আবার সিপিইউ থেকে ডাটা আপনার ডিভাইসে আসতে পারে। অর্থাৎ আপনি রিকোয়েস্ট পাঠালেন, সেই রিকোয়েস্টের বেসিসে আপনি কোন একটা ডাটা যখন দিবেন, সেই ডাটা এখানে আবার যাবে, সেখান থেকে যদি কোনো একটা কিছু আবার ডিভাইসে মনে করেন আপনি আউটপুটে দেখাবেন, তো সেক্ষেত্রে আউটপুটে দেখানোর জন্য ডাটা এখান থেকে আসতে হবে, সো ডিভাইসে আবার ডাটাটা আসবে। এবং একই সাথে এখানে যে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হ্যান্ডেল করা হয় ইন্টারাপ্টের মাধ্যমে, যেহেতু আমরা আগেই বলে আসছি আমাদের অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন, সো সেই ইন্টারাপ্টের বেসিসে এই কাজগুলো আসলে হ্যান্ডেল করা হবে। তো সেটাও কিন্তু ডিভাইসের সাথে সিপিইউ এর মাঝখানের যে প্রসেস, এই জায়গাতে আসলে ইন্টারাপ্টটা হয়ে থাকে। এখন সিপিইউ এর মধ্যে আসলে বিভিন্ন ধরনের থ্রেড এক্সিকিউশন হয় বা আপনার প্রসেসটা কমপ্লিট হয়, এবং এখানে মেমোরির জায়গায় ক্যাশেরও এখানে কিছু কাজ থাকে। ক্যাশ আসলে এখানে এই সিপিইউ অ্যাক্সেস করে থাকে ডিরেক্টলি, সিপিইউর সাথে ক্যাশটা ইনভলভ থাকে। এবং এখান থেকে যখন কোন একটা কিছু মানে সিপিইউ তার কাজ কমপ্লিট করতে যে বা প্রসেস করতে যে যখন কোন একটা মেমোরির অ্যাক্সেসের প্রয়োজন পড়ে, মেমোরি বলতে কিন্তু সিপিইউ কিন্তু ডিরেক্টলি কানেক্ট করে মেইন মেমোরিকে। খেয়াল করবেন, সিপিইউ কিন্তু ডিরেক্টলি সেকেন্ডারি স্টোরেজকে ইউজ করতেছে না, সিপিইউ ইউজ করে মেইন মেমোরিকে। তো সিপিইউ যখন মেইন মেমোরিতে কোনো একটা ডাটার তার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে সে আসলে এখানে সিপিইউ কানেক্ট থাকবে হচ্ছে মেমোরির সাথে, ডাটা মুভমেন্ট হবে এখানে বা ইনস্ট্রাকশন গুলা সাইকেল ওয়াইজ এক্সিকিউট হবে। সো এই ক্ষেত্রে মডার্ন বলা হচ্ছে শুধুমাত্র একটা কারণে, যেটাকে আমি শুরুতে এক্সপ্লেন করে দিয়েছি আপনাকে, ডিএমএ। এই ডিএমএ কন্ট্রোলারটা এড হওয়ার কারণে আপনার এই যে লম্বা একটা প্রসেস ছিল, আপনার একটা ইনপুট যাবে সিপিইউ তে, সিপিইউ অ্যাক্সেস করবে মেইন মেমোরিকে, মেইন মেমোরি থেকে আবারও সিপিইউ হয়ে আবারও ডিভাইসে আসবে। এই যে মাঝখানের একজন মিডিয়া ছিল, এই সার্টেন কিছু কাজের ক্ষেত্রে যেখানে এই মাঝখানের মিডিয়াটা আমাদের প্রয়োজন নাই, যেসব জায়গায় আমার সিপিইউ এর কাজ নাই বা প্রসেসের প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে ডিভাইস এইটাকে সিপিইউ কে বা সরি ডিএমএ কন্ট্রোলার এই সিপিইউ কে বাইপাস করে যে সিগন্যালটা ডিরেক্টলি মেমোরি থেকে আদান প্রদান করতে পারবে। অর্থাৎ ডিএমএ কন্ট্রোলার একটা হচ্ছে মেথড, যেটা ইনপুট আউটপুট সিগন্যালটাকে কন্ট্রোলার দ্বারা ম্যানেজ করতে পারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে মডার্ন কম্পিউটার সিস্টেম বা এটার কাজের প্রসেস। এই ফিগারটা আশা করি ক্লিয়ার। ফিগারে যদি সমস্যা হয় আমাকে জানাবেন। দেন হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেম আর্কিটেকচারের ক্ষেত্রে আসি। আর্কিটেকচারের ক্ষেত্রে এখানে আসলে কম্পিউটার সিস্টেমের প্রসেসর দুই ধরনের হতে পারে, কয়েক ধরনের হতে পারে। এখানে একটা আমরা যেটা জানবো প্রথমে সিঙ্গেল প্রসেসর সিস্টেম। সিঙ্গেল প্রসেসর সিস্টেম মানে হচ্ছে আপনার কোন একটা মানে স্পেসিফিক কাজের জন্য যদি আমরা কোন একটা প্রসেসরকে ব্যবহার করে থাকি, সেটা মানে পার্সোনাল ডিজিটাল পিডিএ যেটাকে বলা হচ্ছে, পিডিএ থ্রু মেইন ফ্রেম। পিডিএ মানে হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এই পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এটা এটাকে মানে হচ্ছে আপনার যে হ্যান্ড হেল্ড ডিভাইস গুলা বা হ্যান্ড হেল্ড পিসি গুলা। হ্যান্ড হেল্ড পিসি বলতে হতে পারে আপনার কোন একটা ট্যাব বা আপনার মোবাইল ডিভাইস, স্মার্টফোন, এটাকে কিন্তু পিডিএ বলা হচ্ছে, অর্থাৎ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তো এই যে মোবাইল ডিভাইস বা আপনার পিডিএ গুলো, এই পিডিএ গুলা কিন্তু আপনার কোন একটা স্পেসিফিক পারপাজে কাজ করে থাকে। সো সিঙ্গেল জেনারেল পারপাজের ক্ষেত্রে এই ধরনের সিঙ্গেল প্রসেসর সিস্টেমটা ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের মোস্ট সিস্টেম ইউজ সিঙ্গেল প্রসেসর সিস্টেম, যেটা পরের লাইনে বলা হচ্ছে, যেহেতু আমাদের হ্যান্ডহেল্ড ডিভাইস গুলো প্রচুর, এবং they perform only one process at a given time and it carries out the next process in the queue only after the current process is completed। অর্থাৎ একটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু সে আরেকটা প্রসেসে যেতে পারে, এট এ টাইম দুইটা প্রসেসের কাজ সে করতেছে না। দেন হচ্ছে OS monitors the status of them and also send them next executable instruction। অর্থাৎ যে কাজটা আপনার এখন চলতেছে সেটাকে মনিটর করে, যেটা আপনার ব্যাকএন্ডে আপনি রেখে দিচ্ছেন বা যেটাকে আপনি মিনিমাইজ করে রাখছেন, সেটাকেও সেই মনিটর করতেছে OS, এবং আপনার সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে ওয়ান বাই ওয়ান সেগুলোকে এক্সিকিউট করতেছে। এবং এটা হচ্ছে ইট রিলিভ সিপিইউ অফ ডিস্ক স্কেজুলিং এন্ড আদার টাস্ক। এবং এটা আসলে এখানে ডিস্ক স্কেজুলিং এর বিষয়টা চলে আসছে, এবং সেই অনুযায়ী আসলে সিপিইউ কাজ করে থাকে। ইট ইজ সুইটেবল ফর, যেহেতু স্কেজুলিং এর কথা বললাম, এটা আশা করি অলরেডি আপনারা ক্লিয়ার। দেন হচ্ছে ইট ইজ সুইটেবল ফর জেনারেল পারপাস কম্পিউটার্স এন্ড ইট ক্যান নট রান প্রসেস ইন প্যারালাল। অর্থাৎ মাল্টিপল প্রসেসকে সে কিন্তু প্যারালালি রান করতেছে না, ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করছে, যেটা আমরা শুরুতেই বলে আসছি যে সিঙ্গেল জেনারেল পারপাস প্রসেসর, এবং এট এ টাইম একটা প্রসেসকে ক্যারি করে। সো এটা হচ্ছে সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে। আমরা এবার যদি দেখি আরেকটা জিনিস, এটা হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম। মাল্টি প্রসেসর সিস্টেম মানে হচ্ছে এখানে কিন্তু আপনার প্যারালাল কাজ হবে, এবং এট এ টাইম সে মাল্টিপল কাজ করতে পারবে, এবং এটাকে বলা হচ্ছে টাইটলি কাপলড সিস্টেম। যেহেতু মাল্টিপল প্রসেস হবে, সেই প্রসেসগুলোর ক্ষেত্রে আপনার
টাইটলি কাপড় থাকতে হবে, কারণ লুজলি কাপড় থাকলে কিন্তু মাল্টিপল টাইম বা প্যারালাল কাজগুলো করতে পারবে না। টাইটলি কাপড় কি জিনিস বা আপনার লুজলি কাপড় নিয়ে আমরা কিন্তু হালকা একটা ধারণা দিয়েছিলাম প্রথম ক্লাসে। তো সেটুকু যারা ক্লাসে ছিলেন আশা করি মনে আছে। তো এখানে হচ্ছে টু অর মোর প্রসেস উইল বি ইন ক্লোজ কমিউনিকেশন উইথ ইচ আদার উইথ শেয়ার্ড মেমোরি স্টোরেজ এন্ড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ শেয়ার মেমোরি স্টোরেজ এবং পাওয়ার সাপ্লাই এগুলোকে হচ্ছে ইচ আদার নিজেরা হচ্ছে শেয়ার করে আপনার কমিউনিকেশন ক্লোজলি কমিউনিকেট করে আপনার মাল্টিপল প্রসেসকে এট এ টাইম প্যারালালি রান করতে পারে। এই যে ক্লোজলি কানেক্ট থাকতেছে সবগুলা কম্পোনেন্ট, এর জন্য আমরা কিন্তু টাইটলি কাপল বলতেছি। এবং এই মাল্টি প্রসেসর সিস্টেমের অ্যাডভান্টেজ যদি আমরা হিসাব করতে যাই, অ্যাডভান্টেজের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইনক্রিজড থ্রুপুটটাকে ইনক্রিজ করতেছে। থ্রুপুট কি জিনিস? থ্রুপুট গত ক্লাসে মনে আমি বলছিলাম ব্যাখ্যা করার সময় যে পার ইউনিটের ইয়াটা বোঝাচ্ছে থ্রুপুট, যে কি পরিমাণ পাস করবে বা প্রসেস কমপ্লিট হলো পার ইউনিট টাইমে, এটা হচ্ছে থ্রুপুট। সো এই থ্রুপুটটা হচ্ছে ইনক্রিজ করতেছে, অর্থাৎ আপনার পার ইউনিট টাইমে আপনার যত বেশি ইনক্রিজ হবে তত বেশি প্রসেস আপনি কমপ্লিট করতে পারবেন। দেন হচ্ছে ইকোনমি অফ স্কেল এন্ড রিলায়েবিলিটি এন্ড ফেইলিয়ার ফ্রি, এগুলো আসলে আপনারা পড়লে আশা করি বুঝবেন। আমি এখানে আর সময় দিচ্ছি না, যেহেতু অনেক পরে আমরা যদি দেখি মাল্টি প্রসেস সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে মাল্টি প্রসেস সিস্টেম। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসর আর একটা হচ্ছে সিমেট্রিক মাল্টি প্রসেসর। সো অ্যাসিমেট্রিক যেটা সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। অ্যাসিমেট্রিক এর ক্ষেত্রে কিন্তু একটা হাইরার্কি থাকবে, অর্থাৎ একটা এই যে মেমোরি, এই মেমোরিটাকে অ্যাক্সেস করার জন্য আমরা প্রথমে সিপিইউ 1 এর হেল্প নিব, এটাকে আমরা বলবো মাস্টার। অর্থাৎ এই মাস্টার যে আপনার ডিভাইস, এই মাস্টার ডিভাইস থেকে আপনি হতে পারে আরো 3টা ডিভাইস কানেক্ট করছেন। সো এই 3টা ডিভাইস যদি আপনার মেমোরিকে অ্যাক্সেস করতে চায়, সে কিন্তু এই মাস্টার ডিভাইস হয়ে অ্যাক্সেস করতে হবে। মাল্টিপল প্রসেস হবে ঠিক আছে, যেহেতু তারা ক্লোজলি কানেক্টেড, মাল্টিপল প্রসেস প্যারালালি কাজ করতে পারবে, বাট কাজ করার ক্ষেত্রে মেমোরি যদি অ্যাক্সেস করতে চায় তাহলে এই হাইরার্কিটা তাকে মেইনটেইন করতে হবে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং। আর সিমেট্রিক এর ক্ষেত্রে যদি আমরা এই পাশে দেখি, অর্থাৎ মাল্টিপল ডিভাইস ডিরেক্টলি মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে একজন আরেকজনের, মানে এখানে হচ্ছে সবাই সেম লেভেলে থেকেই, সেক্ষেত্রে বাস কানেকশন প্রয়োজন পড়বে। এবং আসলে এখানে যেটা দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং সিস্টেম। দেন আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে হচ্ছে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ক্লাস্টার সিস্টেম। তাহলে আমরা কিন্তু তিনটা দেখলাম, একটা হচ্ছে সিঙ্গেল প্রসেসর, আরেকটা হচ্ছে মাল্টিপল, আর এখন আমরা আসছি ক্লাস্টার সিস্টেম। তো ক্লাস্টার সিস্টেম হচ্ছে এটা মাল্টিপ্রসেসর সিস্টেম মতোই কাজ করে, বাট মাল্টিপল সিস্টেম ওয়ার্কিং টুগেদার। মাল্টিপল সিস্টেম যেটা ছিল একটু আগে, সেখানে কিন্তু কাজ ওরা একসাথে কাজগুলো করতো, প্যারালালি কাজ করতো। বাট এখানের ক্ষেত্রে যেটা হয়, তারা হচ্ছে একটা নেটওয়ার্ক শেয়ারিং এর মাধ্যমে কাজগুলো করে থাকে। যে শেয়ারিং স্টোরেজ বাই স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক থাকবে যেখানে যার যেটা রিকোয়ার্ড প্রয়োজন সেটা ওখানে স্টোর থাকবে এবং ওইখানে হচ্ছে শেয়ার করবে। অর্থাৎ ওরা ভার্চুয়ালি একটা আলাদা একটা স্পেস ক্রিয়েট করতেছে, যে স্পেসে ডাটাগুলো থাকবে এবং সেখান থেকে আলটিমেটলি সবাই শেয়ার করতেছে, সবাই কাজ করতেছে প্যারালালি। সো এটা কিন্তু মাল্টি প্রসেসর আপনি বলতে পারেন, তবে এই পার্টিকুলার একটা পয়েন্টই হচ্ছে মাল্টি প্রসেসরের সাথে তার ডিফারেন্স। এবং যেহেতু এখানে একটা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাস্টার সিস্টেম। এবং এক্ষেত্রে হচ্ছে প্রোভাইডস হাই অ্যাভেলেবিলিটি সার্ভিস উইথ সার্ভাইস ফেইলার্স। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার কোন একটা ডিভাইস ফেইল করে, এখন ধরেন আপনি 3টা ডিভাইস কানেক্ট করে মানে কাজ করতেছে, যদি কোন একটা ডিভাইস ফেইলও করে সেক্ষেত্রে আপনার বাকি 2টা ডিভাইস কিন্তু প্রবলেমে পড়বে না। কারণ কি? কারণ এই ডিভাইসটা যদি ফেইলও করে, এই ডিভাইসের যে কম্পোনেন্ট গুলো তাদের প্রয়োজন সেগুলো কিন্তু এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্কে সেভ করা থাকবে, স্টোর করা থাকবে। সো এই ডিভাইসটা ফেইল করলেও তারা হচ্ছে এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক থেকে তারা তাদের রিকোয়ার্ড ডাটাগুলো পেয়ে যাবে এবং সে অনুযায়ী কাজ করতে পারবে। সো এই জন্য আসলে ক্লাস্টার সিস্টেমের জনপ্রিয়তা বেশি, বা এটা হচ্ছে সিকিউর বেশি, আপনার এভেইলেবিলিটি যে কোনো সময় আপনি পাবেন। এবং সাম ক্লাস্টারস আর ফর হাই পারফরমেন্স কম্পিউটিং, যেটাকে বলা সংক্ষেপে এইচপিসি। দেন দেন হচ্ছে সাম হ্যাভ ডিস্ট্রিবিউটেড লোকাল ম্যানেজার ডিএলএম টু অ্যাভয়েড কনফ্লিক্টিং অপারেশন। এখানে আসলে ওই যে আমরা আগের ক্ষেত্রে বলে আসছিলাম যে এখানে বাসে যখন মাল্টিপল সিগন্যাল আসে তখন কিন্তু আমাদের বাফার থাকে এবং ইন্টারাপ্টের মাধ্যমে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পাই, তার বেসিসে যাতে ক্ল্যাশ না হয়, সেটা কনফ্লিক্টটাকে আমরা অ্যাভয়েড করি। আর এই সব ক্ষেত্রে ক্লাস্টার সিস্টেমের ক্ষেত্রে সেই অ্যাভয়েডেন্সটাকে মানে সরি কনফ্লিক্টটাকে অ্যাভয়েড করার জন্য ডিএলএম ইউজ করে থাকে। ডিএলএম মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লক ম্যানেজার। এ আসলে এই আপনার অপারেশন কনফ্লিক্টের হাত থেকে আপনার মাল্টিপল প্রসেসকে সেভ করে রাখে। আচ্ছা,
সো এতক্ষণ আমরা অনেকগুলো দেখলাম, এবার একটু আপনাদের কাছ থেকে একটু রিভিউ নেই, তারপরে আমি বাকি অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমি রেকর্ড পজ দেই। আচ্ছা, সো এখন আমরা দেখি যে অপারেটিং সিস্টেম স্ট্রাকচারের ক্ষেত্রে খুব ভাইটাল দুটো টপিক, একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর একটা হচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টি প্রোগ্রামিং হচ্ছে আলটিমেটলি এটা এফিসিয়েন্সির জন্য ইউজ করা হয়, এবং মাল্টি প্রোগ্রামিং বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা যদি আপনি ইজিলি বুঝতে চান, আমি আগে ফিগারটা আপনাকে এক্সপ্লেইন করি। এখানে ধরেন আপনার কাছে এই যে একটা লম্বা লাইন দেখতেছেন, ধরেন এটা হচ্ছে আপনার সিপিইউ এর এক্সিকিউশন টাইম। তো সিপিইউ তে আপনার কাছে ধরেন দুইটা প্রোগ্রাম আসছে। একটা প্রোগ্রাম হচ্ছে এরকম, যেমন প্রথম প্রোগ্রাম এ হচ্ছে কিছু সময় রান করবে, রান করার পরে এই মাঝখানের যে সময়টা এই সে হচ্ছে ওয়েট করবে, তারপর হচ্ছে সেটা রান করবে। মানে এটা এই প্রোগ্রামটাই এরকম যে তাকে মাঝখানে কিছু সময় অপেক্ষা করতে হয় বাকিটুকু এক্সিকিউট করার জন্য। আবার আপনার কাছে সিপিইউ এর কাছে আরেকটা প্রোগ্রাম আসছে, যেই প্রোগ্রামটা আবার এই সময় রেড কালার দেখেন, এই সময় সে রান হবে। সিপিইউ স্টার্ট হচ্ছে এখান থেকে, সে এই সময় রান হবে, এই সময়টুকু অপেক্ষা করবে, আবার এই সময়টুকু সে যে বাকি কাজটা করবে, দেন আবারও সে ওয়েট করবে। মানে সার্টেন পিরিয়ড কাজ করে, আবার ওয়েট করে, আবার সার্টেন পিরিয়ড কাজ করে, এরকম হচ্ছে প্রসেস। সো আমরা যদি মাল্টি প্রোগ্রামিং অ্যাপ্লাই করি, এই দুইটা প্রোগ্রাম মাল্টি প্রোগ্রামিং এর মাধ্যমে দুইটা প্রোগ্রামকে এক্সিকিউট করার ট্রাই করি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে আপনার প্রোগ্রাম এ যখন কাজ করার তখন সে কাজ করলো, করার পর সে হচ্ছে প্রোগ্রাম এ যখন ওয়েটিং এ, এই ওয়েটিং সময়টা আমরা সিপিইউ যেহেতু ফ্রি আছে, সিপিইউ যেহেতু আইডল আছে, এই আইডল মুভমেন্টে আমরা অন্য প্রোগ্রামে সুইচ করলাম। তাহলে অন্য প্রোগ্রাম কোনটা? প্রোগ্রাম বি। তাহলে আমরা প্রোগ্রাম বি কে আমরা এক্সিকিউট করার সুযোগ দিলাম। প্রোগ্রাম বি এক্সিকিউট করার পরে এই সময়টা যেহেতু আর কোনো প্রোগ্রাম নেই, সো আসলে এই পুরো সময়টা সিপিইউ ওয়েট থাকবে। যদি অন্য একটা প্রোগ্রাম থাকতো এই সময়, আমরা সেই প্রোগ্রামটাকে এখানে এক্সিকিউট করতে পারতাম। আবার সার্টেন পিরিয়ড ওয়েট করে, যেমন প্রোগ্রাম এ ওয়েট করার জন্য ধরেন এখানে হচ্ছে তার 10 সেকেন্ড ওয়েট করছে। এই যে সময়টা এখানে বেশি লম্বা দাগ দিয়ে দিছি, এই ধরেন এই মাঝখানের যে সময়টা এটা হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সে ওয়েট করতে। এইখানে যে সময় এটা মনে করেন যে হচ্ছে 4 সেকেন্ড। সো দেখেন এই পুরো সময়টা 10 সেকেন্ড ছিল, এই 10 সেকেন্ড ধরে আপনার সিপিইউ আইডল থাকার কথা ছিল, মানে সে কোনো কাজ ছাড়া বসে থাকার কথা ছিল। কিন্তু আপনি কি করলেন, যেহেতু মাল্টি প্রোগ্রামিং, এইখানকার যে 4 সেকেন্ড সময়, এই আইডল 4 সেকেন্ড সময় আপনি আরেকটা প্রসেসকে রান করে ফেলতেছেন। তাহলে আপনার সিপিইউ কিন্তু এখন 6 সেকেন্ড ধরে মানে অলস পড়ে থাকবে, মানে 6 সেকেন্ড সে কোনো কাজ করবে না। বাট যদি আপনি একটা একটা করে রান করতেন, তাহলে কিন্তু আপনার 10 সেকেন্ড অপেক্ষা করা লাগতো, তারপরে 4 সেকেন্ড কাজ করতেন, তারপর আরো 10 সেকেন্ড অপেক্ষা করতেন, তারপর 4 সেকেন্ড কাজ করতেন। তাহলে আপনার একটা প্রোগ্রাম শেষ করে, প্রোগ্রাম এ শেষ করে প্রোগ্রাম বি শেষ করতে আপনার অনেক লম্বা সময় লাগতো। সেখানে আপনি দুইটা প্রোগ্রামই 1 বাই 1 এক্সিকিউট করার কারণে আপনি জিনিসগুলোকে কম সময়ে কাজ করে ফেলতে পারবেন। এবং এতে করার সুবিধা হচ্ছে আপনার সিপিইউ এর ইউটিলাইজেশনটা আপনি করতে পারতেছেন। ইউটিলাইজ কিরকম? এই যে সময়টা সিপিইউ কাজ করতেছে না, এই সময়টা আপনার ওয়েস্টেজ, মানে আপনার সিপিইউ কিন্তু ঠিকই ব্যবহার করতেছেন, কিন্তু কোনো কাজ করাচ্ছেন না তাকে। সো আপনি এই সময়টা যেহেতু একটা প্রোগ্রামকে কাজ করাচ্ছেন, সো আপনার সিপিইউ কে এজ মাচ এজ পসিবল আপনি বিজি রাখতেছেন। আর সিপিইউ কে আপনি যত বেশি বিজি রাখবেন, তত এটা ইউটিলাইজ হবে, বা আপনার তত কম সময়ে আপনি বেশি কাজ করতে পারবেন। সো এই যে মাল্টিপল প্রোগ্রামকে আমরা কাজ করাচ্ছি, রান করাচ্ছি কনকারেন্টলি, এটাকেই বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। এবং এই জিনিসটাকেই হচ্ছে এখানে এক্সপ্লেন করার ট্রাই করা হয়েছে। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে যে সিঙ্গেল ইউজার ক্যান নট কিপ সিপিইউ এন্ড আইও ডিভাইস বিজি এট অল টাইম। একটা সিঙ্গেল ইউজার বা সিঙ্গেল প্রোগ্রাম পুরো সিপিইউ কে, মানে একটা সিপিইউ কে পুরো সময় ধরে, বা একটা ইনপুট আউটপুট ডিভাইসকে পুরো সময় ধরে বিজি রাখতে পারে না। তো সেক্ষেত্রে আমরা মাল্টি প্রোগ্রামিং যদি ইউজ করি, মাল্টিপল জবস নিয়ে আসি। মাল্টিপল জবস বলতে এখানে বোঝানো হচ্ছে পুল এন্ড ডাটা, এগুলাকে যেটা হচ্ছে সিপিইউ এর মধ্যে হোল্ড করে রাখবে, সিপিইউ তার মেমোরিতে রাখবে। যেমন যেটা বলা হচ্ছে সিপিইউ বিভিন্ন প্রোগ্রামকে মেমোরির মধ্যে রাখবে, এবং সেখান থেকে একটা সাবসেট করে রাখবে, জব স্কেজুলিং করবে, যে জব স্কেজুলিং অ্যালগরিদম গুলো, সেই অ্যালগরিদম গুলো এখানে অ্যাপ্লাই করবে। সো মাল্টিপল প্রোগ্রামকে সে আসলে কাজ করাবে এবং ইউটিলাইজেশনটা এনশিওর করবে, আপনার কাজটা এফিশিয়েন্টলি ডিল করতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট। মাল্টিপল প্রোগ্রামকে আপনি এক্সিকিউট করাচ্ছেন। দেন আমরা যদি মাল্টিটাস্কিংটা আসি, মাল্টিটাস্কিং হচ্ছে এখানে একটা আরেকটা নাম হচ্ছে টাইম শেয়ারিং। আপনি মাল্টিটাস্কিং সিস্টেমও বলতে পারেন, আবার টাইম শেয়ারিং আপনি সিস্টেম এটাকে আপনি বলতে পারেন।
মাল্টিটাস্কিং এর বিষয়টা হচ্ছে সে টাইম শেয়ার করবে বা আপনার স্লট ওয়াইজ ভাগ করবে, কনটেক্সট সুইচ করবে। কনটেক্সট সুইচ মানে হচ্ছে আপনার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, মানে স্টেট ওয়াইজ হচ্ছে সে মুভ করবে। যেমন আপনি আমি যদি এখন এই পাওয়ার পয়েন্টটাকে মিনিমাইজ করি, তাইলে কিন্তু মিনিমাইজ করে ধরুন আমি ব্রাউজার ইউজ করলাম, ব্রাউজার ইউজ করে আবারও যদি আমি এই পাওয়ার পয়েন্টে আসতে চাই, তাহলে আমি যে জায়গা থেকে মিনিমাইজ করছিলাম ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমি পরে কন্টিনিউ করতে পারবো। অর্থাৎ আমি কনটেক্সট সুইচ করলাম। কনটেক্সট সুইচ করার কারণে একটা প্রসেসকে আপনি যে জায়গায় স্টপ করবেন বা যে জায়গায় আপনি পজ রাখবেন, আপনি কনটেক্সট সুইচ করে আবার যদি সেখানে ফিরে আসেন, তাহলে যে জায়গায় স্টপ করছেন সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করার সুযোগ পাবেন। এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচ। সো টাইম মাল্টিটাস্কিং হচ্ছে আসলে কনটেক্সট সুইচিং এর মাধ্যমে কাজ করে, সাথে হচ্ছে টাইম শেয়ারিংটা নিয়ে আসে, অর্থাৎ টাইমের একটা কনসেপ্ট এখানে আসে। যেমন এখানে আপনার যে একটা সিপিইউ, আপনার টার্মিনাল এ, টার্মিনাল বি, টার্মিনাল সি, অর্থাৎ আপনার টার্মিনাল 3টা থেকে 3 ধরনের কাজ আসছে, 3 ধরনের জব আসছে। সো সেটা কি করবে, যেহেতু একই সময়ে বিভিন্ন কাজ আসছে, সো টার্মিনাল এ থেকে সে কিছু সময় কাজে লাগাবে, টার্মিনাল বি কে কিছু সময় দিবে, টার্মিনাল সি কে কিছু সময় দিবে, দেওয়ার পরে আবারও টার্মিনাল এ কে দিবে। ওই যে রাউন্ড রবিন অনেকটা আপনারা দেখে আসছেন, যেহেতু রাউন্ড রবিন আমি আগে পড়াই ফেলছি, এটা পরের টপিক ছিল। সো আপনি রাউন্ড রবিনের কনসেপ্টের সাথে যদি একটু ম্যাচ করেন, তাহলে আমি আশা করি এই মাল্টিটাস্কিং এর কনসেপ্টটা আপনার কাছে তুলনামূলক সহজ মনে হবে। সো এখানে আসলে মাল্টিটাস্কিং এভাবেই টাইমটাকে শেয়ার করে কনটেক্সট সুইচের মাধ্যমে, টার্মটা মনে রাখবেন কনটেক্সট সুইচ, কনটেক্সট সুইচিং এর মাধ্যমে সে যে প্রসেসগুলোকে ডিল করতেছে এট এ টাইম, মাল্টিপল প্রসেসকে। সো মাল্টিটাস্কিং আর মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে যদি আপনাকে ডিফার করতে বলা হয়, ডিফারেন্স খুঁজতে বলা হয়, আশা করি আপনার ডিফারেন্সটা খুঁজে পাবেন। এবং একটা হচ্ছে কনটেক্সট সুইচের উপর বেস করে কাজ করতেছে, আরেকটা হচ্ছে প্রসেস বাই প্রসেস কাজ করতেছে। এখন এটা একটু ডিটেইলস আর একটু দেখেন, আমরা একটু কুইকলি আগাই যেহেতু আগে হয়ে গেছে, ক্লাস টাইমও আমাদের অলমোস্ট শেষ। আমি ল্যাব ক্লাসও আছে। পরের যে টপিকগুলো আমি একটু কুইকলি যাব। এখন হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন এর বিষয় বলা আছে। ইন্টারাপ্ট নিয়ে আমরা অনেক কিছু আলাপ করছিলাম। তো এই যে আমাদের কন্টেক্সট সুইচ করতেছে বা মাল্টিটাস্কিং হচ্ছে, এইসব জায়গায় আসলে সব জায়গাতেই মানে পুরো অপারেটিং সিস্টেমটাই আসলে ইন্টারাপ্ট ড্রিভেন। তো সেখানে ওই যে আমি এক্সাম্পল দিছিলাম যে আপনার সফটওয়্যার জেনারেটেড, কি বলছেন, সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট, এটা একটা এক্সাম্পল। যেমন ডিভিশন বাই জিরো, রিকোয়েস্ট ফর অপারেটিং সিস্টেম সার্ভিস, আদার প্রসেস প্রবলেম, সেগুলো আসলে ইনফিনিট লুপ যদি থাকে, এইগুলোর কারণে কিন্তু আমাদের যে ইন্টারাপ্টটা হয়ে থাকে, এটাকে আপনি এক্সেপশন বা ট্র্যাপ বলতে পারেন। এই এক্সেপশন বা ট্র্যাপটাই আলটিমেটলি সফটওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দুই ইউজারের কাছ থেকে যদি আমরা দেখি, ইউজারের পার্সপেক্টিভ, এখানে আসলে আমাদের অপারেটিং সিস্টেম অপারেশন অ্যালাউ করে ওএস টু প্রটেক্ট ইটসেলফ এন্ড আদার সিস্টেম কম্পোনেন্ট। সে ওএস নিজেকে যেরকম প্রটেক্ট করে, মানে নিজের যে ওয়ার্কিং প্রসেসটাকে যেরকম প্রসেস মানে প্রটেক্ট করে, একইভাবে আমাদের যে কম্পিউটারের আদার্স যে কম্পোনেন্ট গুলো, যে কন্ট্রোলার গুলো আমরা দেখে আসলাম, সবগুলোকে সে প্রটেক্ট করে। এবং এক্ষেত্রে দুই ধরনের মোড থাকে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে মোড বিট। আচ্ছা, ইউজার মোড আরেকটা মোড মনে হয় পরের স্লাইডে আছে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে মোড বিট না, কার্নেল। আচ্ছা, কার্নেল মোড, হ্যাঁ, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড, সরি, ইউজার মোড এন্ড কার্নেল মোড। সো এই দুইটা মোডের মধ্যে আসলে কি কাজ করে একটু নিজেরা স্টাডি করলে খুব ইজিলি পেয়ে যাবেন। আমি যেহেতু কুইকলি যাব, আমি যেগুলো মেইন পয়েন্ট আলোচনা করার সেখানে আমি চলে যাই। প্রসেস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি একটু দেখবেন। দেন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, এটা ওই যে একটু আগে আমরা আলাপ করে আসছি, স্টোরেজ স্ট্রাকচারের ওই জিনিসগুলো এখানে একটু এক্সটেন্ড করা হয়েছে। এগুলো আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না, নিজেরাই একবার পড়লেই বুঝে যাবেন। মাস স্টোরেজ ম্যানেজমেন্ট, এটাও মানে টাফ টপিক না। এখানে হচ্ছে ওরমের বিষয়টা দেখবেন, রাইট ওয়ান্স রিড মেনি টাইমস, এই যে ওরমের বিষয়টা, এটা একটু খেয়াল করবেন। পারফরমেন্স ভেরি করে আপনার বিভিন্ন ইয়া অনুযায়ী, লেভেল অফ স্টোরেজ অনুযায়ী। ম্যাগনেটিক ডিস্কে কি হয়, সিএস, সিমোস, এসটিএম কিন্তু হচ্ছে রেমের একটা অংশ। সো এই জিনিসগুলা একটু দেখেন, এগুলো আমরা আগের আলোচনায় চলে আসছে, মানে অনেক কিছু এখন জাস্ট একটু এলাবোরেট করা হয়েছে। আপনারা একটু দেখবেন, আশা করি এগুলো বুঝতে সমস্যা হবে না। যেখানে সাইজের বিষয়টা আসছে, সো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে এটা না পড়লে আপাতত চলবে, বা দেখতে পারেন এখানে ক্যাশ কোহেরেন্সির ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ক্যাশের কথা বলে আসছিলাম। সো এখানে ম্যাগনেটিক ডিস্ক থেকে মেইন মেমোরি, ক্যাশ, হার্ডওয়্যার রেজিস্টার, এগুলা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিভাবে সেট আপ হয় বা কিভাবে কাজ করে থাকে। সাবসিস্টেম আপাতত স্কিপ করতে পারেন। প্রোটেকশন এন্ড সিকিউরিটির বিষয়টা, এটা কিভাবে মানে আমাদের অপারেটিং সিস্টেম প্রোটেকশন কিভাবে করে থাকে এবং সিকিউরিটি জিনিসটা কিভাবে দিয়ে থাকে। প্রোটেকশন কি জিনিস আর সিকিউরিটি কি জিনিস আশা করি বুঝবেন। প্রোটেকশন হচ্ছে আপনার mechanism for controlling access of processes or users to resource defined by the OS। আচ্ছা, হ্যাঁ,
তো যেটা বলতেছিলাম প্রোটেকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে কন্ট্রোলিং অ্যাক্সেস অফ প্রসেসেস অর ইউজার্স টু রিসোর্স ডিফাইন্ড বাই দ্য ওএস। অপারেটিং সিস্টেমের যে রিসোর্স গুলা সেগুলাকে আসলে কিভাবে কন্ট্রোল করবে, কন্ট্রোল অ্যাক্সেসটা কিরকম হবে সেটা প্রোটেকশনের দ্বারা আসলে সে প্রোটেক্ট করে রাখবে। এবং সিকিউরিটি হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যাটাক থেকে সে সিকিউর করে রাখবে, যাতে এক্সটার্নালি কেউ হচ্ছে আপনার সিস্টেমটাকে ড্যামেজ করতে না পারে বা সিস্টেমের কোনো একটা কন্ট্রোলকে নষ্ট করতে না পারে। সো প্রোটেকশন হচ্ছে ইন্টারনাল কাজগুলো, মেকানিজম গুলো নিয়ে কাজ করে, সিকিউরিটি হচ্ছে এক্সটার্নাল অ্যাটাক থেকে আপনার সিস্টেমটাকে সেফ রাখতেছে। সেই জন্য কিন্তু আমরা আগের স্লাইডে বলে আসছিলাম যে অপারেটিং সিস্টেম ইটসেলফ নিজেকেও হচ্ছে কন্ট্রোল করা বিষয়, যেমন একটা স্লাইডে বলে আসছিলাম। আমি খুব কুইক যাচ্ছি, আশা করি তাও বুঝতে সমস্যা হচ্ছে না আপনাদের, যে সে প্রোটেক্ট ইটসেলফ নিজেকে করে এবং সিস্টেম কম্পোনেন্টকে করে। সো নিজেকে করা মানে হচ্ছে যে এক্সটার্নাল কোনো একটা কেউ যেন তার ওয়ার্কিং প্রসেসটাকে বা তার কন্ট্রোলিং পাওয়ারটাকে ড্যামেজ করতে না পারে, সেটা হচ্ছে সিকিউরিটির মাধ্যমে এনশিওর করবে। আর ইন্টারনালি সে হচ্ছে প্রোটেকশনের মাধ্যমে জিনিসগুলোকে প্রোটেক্ট করবে, যে প্রসেসটা যেন ঠিকমতো আগায়। প্রোটেকশন সিকিউরিটি মাইক্রো কার্নেল হচ্ছে আসলে কার্নেলেরই হচ্ছে একটা ক্লাসিফিকেশন। কার্নেল সম্পর্কে আমরা কিন্তু আলাপ করে আসছিলাম প্রথম ক্লাসে, যে একটা কার্নেল আসলে কিভাবে কাজ করে। কার্নেলই আলটিমেটলি আমাদের অপারেটিং সিস্টেমের হার্ট বলা যায় বা নিউক্লিয়াস বলা যায়। সো কার্নেলে আসলে ডিফাইন করে একটা অপারেটিং সিস্টেম কিরকম হবে। সো সেই কার্নেলেরই কোনো একটা স্পেসিফিক কাজ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে সেটাকে আমরা মাইক্রো কার্নেল দ্বারা ডিফাইন করতে পারি। এবং যেখানে ইউজার সার্ভিস এবং কার্নেল সার্ভিস, যদি ইউজার মোড এবং কার্নেল মোড বলছিলাম আমরা একটু আগে, এই দুইটা মোডের মধ্যে আসলে সমন্বয় করা এবং অ্যাড্রেস স্পেস গুলাকে ডিফারেন্সিয়েট করা, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে মাইক্রো কার্নেল ইউজ করা হয়ে থাকে। এবং এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে বলা আছে যে আসলে মাইক্রো কার্নেল কিভাবে কাজ করতেছে। তো এবার আমরা যেটা আসি কম্পিউটিং এনভায়রনমেন্ট, এটা আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, আমরা যে আপনারা যে অপারেটিং সিস্টেম ইউজ করে এটার ক্ষেত্রে বলা হচ্ছে, আচ্ছা আমাকে ডিপার্টমেন্ট হেড স্যার বলতেছে, একটু পজ দিলাম। তো কম্পিউটিং এনভায়রনমেন্ট ট্র্যাডিশনাল যেটা আমরা আপনারা যেটা ইউজ করে থাকেন, ফায়ারওয়াল এখানে থাকে বা আমাদের যে উইন্ডোজ এর কথা বলা হচ্ছে এখানে। সো এটা আশা করি পড়লে রিলেট করতে পারবেন আপনার জেনারেল সিস্টেমের সাথে যেটা ইউজ করেন আপনি। মোবাইলের যেটা বলা হচ্ছে কম্পিউটার এনভায়রনমেন্ট, মোবাইলের যেহেতু আমরা অ্যাপল আইওএস হতে পারে, গুগল অ্যান্ড্রয়েড হতে পারে, সো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে আমরা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আসলে আমরা কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তার একটা ধারণা দেওয়া হচ্ছে, যেমন হ্যান্ডেল, স্মার্টফোন, ট্যাবলেট এক্সাম্পল এগুলা। এবং এখানে কি কি ফিচার থাকে এই জিনিসগুলো এখানে এখানে একটা টার্ম প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ফাংশনাল ডিফারেন্স বিটুইন দেম এন্ড ট্র্যাডিশনাল ল্যাপটপ। মানে এই যে স্মার্টফোন এবং ট্যাবলেট এগুলা এবং আপনার যে ল্যাপটপ, এই ল্যাপটপের মধ্যে আর স্মার্টফোনের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, ফাংশনাল ডিফারেন্সটা কোথায়। সো আশা করি এগুলো একটু নিজেরা জেনারেল সেন্স থেকেই আপনারা এগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। তারপর যদি স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে আস্ক করতে পারেন। দেন হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। আমি এটা ওই আপনার যে 5 ধরনের অপারেটিং সিস্টেম আলোচনা করার ক্ষেত্রে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নামে আমরা যখন আলোচনা করছিলাম যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, সেখানে আমরা একটু হিন্টস দেওয়ার ট্রাই করছি। এবং আশা করি ল্যান ওয়ান ম্যান এগুলা বা পেন এগুলো সম্পর্কে আপনাদের যেহেতু নেটওয়ার্কিং সাবজেক্ট আপনারা পড়ে আসছেন, কোর্স করে আসছেন, সেখানে একদম প্রাইমারি ভাবে এগুলো আলোচনা করে মানে শিখে আসছেন। সো এগুলো নিয়ে আলাদা দেখা ডিটেইলস আলোচনা করতেছি না। সো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়ে থাকে। এবং হচ্ছে কম্পিউটিং এনভায়রনমেন্টে ক্লায়েন্ট সার্ভার, এখানে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং সিস্টেমটা কিরকম হয়। কম্পিউটিং এনভায়রনমেন্টের ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেমন সার্ভার থাকে, একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট আসলে সার্ভারটাকে অ্যাক্সেস করে এই নেটওয়ার্কের থ্রুতে। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, একটা ক্লাউড সিস্টেমের বিষয়টা আর কি এখানে আসছে। পিয়ার টু পিয়ার, মানে এখানে পিয়ার টু পিয়ার মানে হচ্ছে কিন্তু একটা ক্লায়েন্টের সাথে আরেকটা ক্লায়েন্টের কানেকশন। তো এটা মানে শুধু এটাই বোঝাচ্ছে না যে ক্লায়েন্ট এবং সার্ভারের যে বিষয়টা, শুধু এটাই বোঝাচ্ছে না, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট হতে পারে। এবং হচ্ছে কম্পিউটিং এনভায়রনমেন্ট রিয়েল টাইম এমবেডেড সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের প্রথম দিকে। সো এখানে এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে আলোচনাটাকে। আশা করি ওই আলোচনাটা আপনারা বুঝে থাকলে এটা আপনারা ইজিলি রিলেট করতে পারবেন। এন্ড লাস্ট স্লাইড ইজ হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এখানে কিছু টার্মের কথা বলা আছে। ওপেন সোর্স সিস্টেমটা কি রকম, এখানে হচ্ছে এটা স্টার্ট হয় ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এফএসএফ, যেটা হচ্ছে মানে কোনো কপিরাইট ছিল না, কপি লেফট একটা বিষয়, যেখানে হচ্ছে জিএনইউ পাবলিক লাইসেন্স করা হচ্ছে। এই জিএনইউ পাবলিক লাইসেন্সের মানে শর্ট ফর্ম হচ্ছে জিপিএল। এই জিপিএল এর আন্ডারে একটা এফএসএফ বা একটা ফাউন্ডেশন হচ্ছে আপনার একটা সফটওয়্যার সিস্টেম মানে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করা ট্রাই করে বা একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করা ট্রাই করে, যেখানে
মানে মাস পিপল কমিউনিকেট করতে পারে, মাস পিপল কন্ট্রিবিউট করতে পারবে এবং কন্ট্রিবিউটের মাধ্যমে একটা সিস্টেমকে জেনারেট করা যাবে এবং বিভিন্ন জিনিস এনশিওর করা যাবে। সো এই জিনিসগুলোকে এখানে এবং বিশেষ করে একটা সিকিউরিটি পারপাসে বেশি হেল্পফুল। সো এখানে যে একটা ইনক্লুডিং পুরো ম্যাক ওএস এক্স এর ক্ষেত্রে আসলে লিনাক্স এবং বিএসডি ইউনিক্স এই দুইটাকে মার্জ করা হয়েছে। জিএনইউ লিনাক্স, এটাকে কেন জিএনইউ লিনাক্স বলা হয় এটা নিয়েও আমরা আলাপ করছিলাম প্রথম দিকে, আশা করি সেটুকু আপনাদের মনে আছে। তো এখানে আলাদা করে আলাপ করতেছি না। জিএনইউ লিনাক্স এবং বিএসডি লিনাক্স এই দুইটা কম্বিনেশনে কিন্তু আমরা হচ্ছে ম্যাক ওএস এক্সটা আমরা পেয়ে থাকি। তো এখানে আসলে কি হয় সেটা ইউজ রান বুস্ট গেস্ট অপারেটিং সিস্টেম ফর এক্সপ্লোরেশন, মানে এক্সপ্লোর করার জন্য আসলে আপনি এখানে ইয়ে করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম, মানে একটা ভার্চুয়াল বক্স, এই ভার্চুয়াল বক্স আসলে আপনাকে হেল্প করে বা আপনাকে একটা অপরচুনিটি দেয় যে আপনি এক্সপ্লোর করার জন্য আপনি আরেকটা, যেমন আপনার এখানে উইন্ডোজ দেয়া আছে, আপনি চাচ্ছেন এখন লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে একটু এক্সপ্লোর করতে বা ইনস্টল করতে আপনার একই সিস্টেমের মধ্যে। সো একই সিস্টেমের মধ্যে আপনার মাল্টিপল অপারেটিং সিস্টেম যখন আপনি ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ভার্চুয়াল বক্স হতে পারে আপনার একটা টুলস বা রিসোর্স, যেটার সাহায্যে আপনি অন্য একটা অপারেটিং সিস্টেমকে এজ এ গেস্ট হিসেবে এক্সপ্লোর করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এর জন্য ভার্চুয়াল বক্সের মাধ্যমে মাল্টিপল অপারেটিং সিস্টেম সেম সিস্টেমের মধ্যে ইউজ করা যায়। তো এই ছিল মোটামুটি প্রথম চ্যাপ্টারের আলোচনা। এখানে আরো কিছু আলোচনা আমাদের করা যেতে পারতো, যেমন হচ্ছে 64 বিটের অপারেটিং সিস্টেম এবং 32 বিটের অপারেটিং সিস্টেমের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম বা এটা নিয়ে আলোচনা করা উচিত। আমরা আশা করি এগুলো আমি বলে দিতে আপনারা এগুলো একটু দেখে নেবেন যে 64 অপারেটিং সিস্টেম এবং 32 বিটের অপারেটিং সিস্টেম আসলে ডিফারেন্সটা কোথায়। আবার ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্যাচ জিনিসটার কথা বলে আসছি, তো আসলে ব্যাচ বলতে কি বোঝায় সেটা আপনারা একটু দেখবেন। এবং মাল্টিটাস্কিং, মাল্টি শেয়ারিং, আমরা মাল্টিটাস্কিং এবং মাল্টি প্রোগ্রামিং এর বিষয়ে আমরা আলাপ করছি। এখানে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং এর বিষয়টাও আপনারা হচ্ছে একটু দেখে আসবেন। মাল্টি থ্রেডিং আসলে এটা একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে কাজ করে থাকে, অর্থাৎ একটা সিঙ্গেল প্রোগ্রামের মধ্যে যখন আপনার মাল্টিপল কাজ করা হয়। যেমন আপনার কি ধরা যায়, যেমন একটা হচ্ছে ভিডিও প্লেয়ারের মধ্যে আপনি কিন্তু এখানে হচ্ছে একটা ভিডিও এড করতেছেন, এটা হচ্ছে আপনার একটা টাস্ক। আপনি এখানে একটা ভিডিও প্লে করতে পারবেন বা এখানে একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন। এই যে এক একটা টাস্ক মানে কিন্তু এক একটা থ্রেড। এই মাল্টিপল থ্রেডকে একটা সিঙ্গেল প্রোগ্রামের মাধ্যমে সিপিইউ দ্বারা হ্যান্ডেল করা, এটা হচ্ছে মাল্টি থ্রেডিং। সো মাল্টি থ্রেডিং কে আপনি হচ্ছে এটা নিয়ে একটু দেখতে পারেন, এটা হচ্ছে আমাদের টপিকের একটা অংশ। এবং এখানে ইম্পর্টেন্ট একটা টার্ম যেটা আমি স্কিপ করে আসছি, আসলে স্লাইডে অনেক কিছু বাদ দিয়েছি বলে আমি আপনাকে অনেক দিই নাই, এই টার্মটা একটু দেখে নেবেন, যেটাকে বলা হচ্ছে ইউইএফআই, অর্থাৎ ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার এবং ইন্টারফেস। তো এই ফার্মওয়্যার জিনিসটা কি এটা একটু আপনারা জানবেন, যেহেতু ফার্মওয়্যার সম্পর্কে আপনাদের ফার্স্ট সেমিস্টার কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে ফার্মওয়্যার সফটওয়্যার এগুলো সম্পর্কে জেনে আসার কথা। সো এই যে ইউইএফআই, ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস, এটা আসলে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে তার কাজটা কি সেটা সম্পর্কে একটু জেনে নেবেন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার 1। এবং চ্যাপ্টার 1-এ যেহেতু অনেক কিছু আলোচনা করা হয়েছে, সো এটা আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং পাশাপাশি আমাদের বেসিক জিনিসগুলো বোঝার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ভাইটাল। সো খেয়াল রাখবেন, চ্যাপ্টারে যে কোনো টার্ম সম্পর্কে না বুঝলে আপনারা হচ্ছে আমাদেরকে রিচ করতে পারবেন। আমাদের যে আপনাদের যে গ্রুপগুলো আছে, ক্লাসরুমে হতে পারে অথবা আপনাদের যে গ্রুপ আছে, সেখানে আপনারা কোনো একটা টপিক না বুঝলে প্রশ্ন করবেন, আপনার টিমমেটরা সেখানে রেসপন্স করবেন, কোলাবোরেট করবেন। আমিও সেখানে থাকবো যদি আপনাদের কোনো একটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমি ব্যাখ্যা দিই, তাহলে যদি আপনাদের ব্যাখ্যা যদি মনে হয় যে সঠিক পথে আগাচ্ছে না, আমি সেখানে আপনাদেরকে হেল্প করব। তো সবকিছু মিলিয়ে আমাদের জন্য ডিসকাশনটা কন্টিনিউ থাকে। যেমন আজকে আমরা ক্লাসে যেরকম একজন না পারলে আমরা আরেকজনের হেল্প নিচ্ছিলাম, আরেকজন না পারলে সে আরেকজনকে রেফার করতেছিল, সবাই মিলে একটা ডিসকাশন করার ট্রাই করছি। সো এই টপিকগুলো যেহেতু থিওরি টপিক এবং এগুলো আসলে যেহেতু কনসেপচুয়াল, মানে এখানে আসলে আপনি মুখস্থ করে খুব বেশি দূর যেতে পারবেন না। সো ট্রাই করবেন কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করা, আর কনসেপ্ট ক্লিয়ার করার বেস্ট ওয়ে হচ্ছে ডিসকাশন। সো নিজেদের মধ্যে ডিসকাস করবেন, গ্রুপ হোক অথবা ক্লাসরুম হোক, ডিসকাস করবেন, আমাকেও এনগেজ রাখবেন, আমিও ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। সো আফটার অল এই চ্যাপ্টারটা যদি আপনারা ক্লিয়ার হন, আশা করি আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ক্লাস টাইমও শেষ, কোনো কিছু প্রশ্ন করার থাকলে এবার করতে পারেন।